যে কোনো মুহূর্তে চলে আসবেন। পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ, পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী আরাধ্যানন্দজি মহারাজ, পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী জয়াসানন্দজি মহারাজ, সুদীপবৃন্দ। আমার আলোচনার বিষয় নরেনের মা। 1894 সালে স্বামীজির চিঠি যেটি মঠে এসে পৌঁছয় স্বামী রামকৃষ্ণানন্দজিকে লেখা, সেখানে স্বামীজি বলেন যে মার জন্য একটা জায়গা চাই। তার আগে 1893 সালে শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজি বিখ্যাত হয়েছেন, থিতু হয়েছেন। আগের থেকে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটেছে এবং চিঠি মঠে লেখেন যে মার একটা জায়গা চাই। এরপরে 1894 সাল থেকে 1901 সাল পর্যন্ত স্বামীজি নানা সময় তার গুরু ভাইদের চিঠি লিখেছেন মার জায়গার জন্য। বৈকুণ্ঠনাথ সান্যালকে লিখেছেন, কিন্তু মাত্র 39 বছরের জীবন। স্বামীজি চলে যাওয়ার পর 1909 সালে মার বাড়ি হয়, উদ্বোধনে মার বাড়ি হয়। যত চিঠি স্বামীজি লিখেছেন অধিকাংশ ইংরেজিতে, বাংলায় দুটো, সংস্কৃতে দুটো, ফ্রেঞ্চে। একটি মাত্র চিঠি আছে স্বামী শিবানন্দজিকে লেখা 1894 সালে, যেখানে স্বামীজি একই চিঠির মধ্যে শ্রীরামকৃষ্ণ এবং মার বিশ্লেষণ করেছেন, অ্যানালিসিস করেছেন। একটি মাত্র চিঠি আছে। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছেন যে তিনি ভারতবর্ষের সমগ্র আধ্যাত্মিক জীবন পরিভ্রমণ করেছেন, এবং মজার হচ্ছে চিঠিটা স্বামীজি গুরু ভাইদের চিঠি লিখতেন, দু একটা বাক্য ইংরেজিতে লিখতেন। এই চিঠিটায় শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যে অংশটি লিখেছেন সেটি ইংরেজিতে লেখা, মার সম্বন্ধে যে অংশটি লিখেছেন সেটিও ইংরেজিতে লেখা। কেন স্বামীজি লিখেছেন বলা যাবে না, বলতে পারবো না, কিন্তু অদ্ভুতভাবে লিখেছেন। এবং তারপর বলছেন যে শ্রীরামকৃষ্ণ যান ক্ষতি নেই, কিন্তু মা গেলে সর্বনাশ। আবার বলছেন যে ঠাকুর, ঈশ্বর কি মানুষ তোমরা যাই বলো, কিন্তু মার প্রতি যার ভক্তি নেই তাকে ধিক্কার দিও। এবং সারদা মা সম্বন্ধে যে কথাটি লিখেছেন সেটি বড় গুরুত্বপূর্ণ। লিখছেন স্বামীজি, মাদার শ্রী সারদা has been born to revive that wonderful Shakti in India, making her the nucleus. Gargis and Maitreys will be born in this world. See how grand is the power of Shakti. নিবেদিতা তার বিখ্যাত গ্রন্থ দ্য মাসরাজে সহিম মারকে বিশ্লেষণ করেছেন, এবং সেখানে নিবেদিতা লিখছেন, টু মি ইট হ্যাজ অলওয়েজ অ্যাপিয়ার্ড দ্যাট শি ইজ শ্রীরামকৃষ্ণ's ফাইনাল ওয়ার্ড অ্যাজ টু দ্য আইডিয়াল অফ ইন্ডিয়ান ওম্যানহুড। শ্রীরামকৃষ্ণের যে নারী যে ধারণা, সেটির পূর্ণ রূপ হচ্ছেন মা। তারপর প্রশ্ন তুলেছেন, ইজ শি দ্য লাস্ট অফ অ্যান ওল্ড অর্ডার অর দ্য বিগিনিং অফ এ নিউ? তিনি প্রাচীন ভারতের শেষ প্রতিনিধি না নতুন ভারতের প্রথম প্রতিনিধি? কিন্তু এরপর যে কথাটি লিখেছেন সেটি খুব গুরুত্বপূর্ণ। আই হ্যাভ নেভার সিন হার হেজিটেট in giving utterance to large and open judgment, however difficult the question might have been put before her. যে প্রশ্নই তাকে করা হোক না কেন, উত্তরদানের ক্ষেত্রে তার উদারতার কোনো খামতি ছিল না। এবং স্বামীজি, আমার ব্যক্তিগতভাবে ধারণা, বিদেশে যখন গেছেন, বিদেশের নারীদের দেখেছেন, তাদের স্বাধীনতা প্রিয়তা দেখেছেন, তখন তার মনে হয়েছিল যে ভারতবর্ষের একজন রয়েছেন, তার সম্বন্ধে বলা প্রয়োজন। এবং বারবার চিঠিতে লিখছেন তাই মার কথা। স্বামী যখন জীবিত ছিলেন তখন আমরা মার একটি অসাধারণ ঘটনা দেখি। 1898 সালে অলি সেরাবুল, জোসেফিন ম্যাকলাউড এবং নিবেদিতা মার সঙ্গে দেখা করতে যান। উত্তর কলকাতা একটি রক্ষণশীল এলাকা, সেখানে গিয়ে তিনজন বিদেশিনী মার সঙ্গে দেখা করলেন এবং মা তাদের সঙ্গে খাবার খেয়েছিলেন। এই ঘটনাটি স্বামীজি চিঠি লেখেন তার গুরু ভাই স্বামী রামকৃষ্ণানন্দজিকে। তিনি তখন মাদ্রাজে আছেন। মার্চ মাস 1898 চিঠি লিখছেন স্বামীজি যে মা তাদের সঙ্গে খেয়েছেন। 2025 সালের শেষে হয়তো ঘটনাটি খুব বড় বলে মনে হবে না, কিন্তু 1898 সালে তিনজন বিদেশিনী এলেন
একজন হিন্দু ব্রাহ্মণের বিধবার সঙ্গে কথা বলছেন উত্তর কলকাতার মতো একটি রক্ষণশীল অঞ্চলে এ স্বপ্নেও কল্পনা করা যায় না। মা সেটি করেছিলেন। মার আসল কাজ আমরা দেখি স্বামীজির দেহত্যাগের পর। 1902 সালে স্বামীজি চলে যাওয়ার পর 1920 সাল, এই যে 18 বছর রামকৃষ্ণ মিশন কঠিনতম অবস্থার মধ্যে দিয়ে পার হয় এবং তার নেতৃত্ব দিয়েছিলেন মা। সারা পৃথিবীতে কোনো পুরুষ চালিত সন্ন্যাসী প্রতিষ্ঠান তার মাথায় একজন মহিলা বসে আছেন এর দ্বিতীয় উদাহরণ নেই। ওই যে স্বামীজি বলছেন, মেকিং হার দ্য নিউক্লিয়াস দ্য গার্গিস এন্ড মৈত্রেয়স উইল বি বর্ন ইন দিস ওয়ার্ল্ড, সি হাউ গ্র্যান্ড ইজ দ্য পাওয়ার অফ শক্তি, এটি থেকে বোঝা যায়। 1902 সালে স্বামীজি চলে গেলেন। স্বামী বিমলানন্দজি স্বামীজির শিষ্য ছিলেন। তিনি মাকে একটি চিঠি লিখলেন। চিঠির বিষয়বস্তুটি বড় সাংঘাতিক, যে মায়াবতীতে স্বামীজি যখন যান মিস্টার সেভিয়ার মারা যাওয়ার পর, সেখানে দেখেন ঠাকুরের পুজো হচ্ছে। স্বামীজি একটি কেন্দ্র চেয়েছিলেন যেখানে অদ্বৈতভাবে সাধনা হবে, কোনো পুজো অর্চনা হবে না। স্বামী স্বরূপানন্দজি, স্বামী বিমলানন্দজি, স্বামী বিরজানন্দজি এবং মিসেস সেভিয়ার সেখানে ছিলেন। স্বামীজি তাদের একটু বিরক্ত হয়ে কথাটি বলেন এবং তারপর বিমলানন্দজি একটি চিঠি লেখেন মাকে। স্বামীজির তার আগে শরীর চলে গেছে। বুঝতেই পারছেন তখনকার দিনের মায়াবতী, এটি চিঠি আসতে বহু সময় লাগতো। যখন চিঠি মার কাছে চিঠি এসে পৌঁছয়, মা সেই চিঠির একটি অপূর্ব উত্তর দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছেন, তিনি তো স্বয়ং অদ্বৈত, তোমরা তার সন্তান, তাই তোমরাও নিজেদের অদ্বৈতবাদী জানিবে। শ্রীরামকৃষ্ণকে মা অদ্বৈতবাদী বলছেন না, বলছেন তিনি স্বয়ং অদ্বৈত এবং তোমরাও তার সন্তান, তাই তোমরাও নিজেদের অদ্বৈতবাদী জানিবে। এটি একটি বিরাট বড় ঘটনা। তার কারণ মা সমর্থন করেছিলেন স্বামীজির সেই চিন্তাকে, যে একটি কেন্দ্র থাকবে যেখানে অদ্বৈত মতে সাধনা হবে, কোনো মূর্তি বা ছবি থাকবে না। যদি সেটি মা না করতেন তাহলে অবশ্যই স্বামীজির যে চিন্তা ভাবনা সেটি বড় ধাক্কা খেত এবং মিশনের মধ্যেও একটা সমস্যার তৈরি হতো। শারদামাকে আমি দুটো দিক থেকে দেখব। আমি দ্বিতীয় ভাগে আলোচনা করব যে বিপ্লবী আন্দোলনের সময় মার নেতৃত্ব দান। তার আগে আলোচনা করব মার সঙ্গে বঙ্গ রঙ্গমঞ্চের যে সম্পর্ক ছিল সেটি নিয়ে। ইদানিং কালে বঙ্গ রঙ্গমঞ্চের তিন নারী, নটি বিনোদিনী, তিনকড়ি এবং তারাসুন্দরী, তাকে নিয়ে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে। আপনারা জানেন 1884 সালের 21শে সেপ্টেম্বর শ্রীরামকৃষ্ণ থিয়েটার দেখতে যান চৈতন্য লীলা এবং অভিনয়ের শেষে বিনোদিনীকে আশীর্বাদ করেন, মা তোমার চৈতন্য হোক বলে। বিনোদিনী সেই ঘটনাটির কথা তার যে আত্মজীবনী আছে আমার কথা, তাতে লিখেছিলেন। বিনোদিনী লিখছেন, কতবার তিনি আমার অভিনয় দেখিতে আসিয়াছিলেন আমি জানি না, তবে মাঝে মাঝে এই বক্সে আমি তাহার সহাস্য বদনখানি দেখিতে পাইতাম। তিনি আমাকে দেখিয়াই আনন্দে নৃত্য করিতে লাগিতেন, বলিতেন, বলো মা গুরু হরি হরি গুরু। তারপর এই পাপ দেহকে স্পর্শ করিয়া আমার মস্তকে হাত রাখিয়া বলিতেন, মা তোমার চৈতন্য হোক। আমরা এও জানি যে 1886 সালে শ্রীরামকৃষ্ণের শরীর চলে যায় আগস্ট মাসে। বিনোদিনী শেষ অভিনয় করেন 1886 সালের ডিসেম্বর মাসে, মাত্র 24 বছর বয়স। বিনোদিনীর দীর্ঘ জীবন, তিনি যে বছর জন্মেছিলেন সে বছর স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন 1863 সালে। বিনোদিনীর শরীর যায় 1941 সালে, যে বছর রবীন্দ্রনাথ মারা যান। এই 78 বছরের জীবনে 24 বছরে তিনি থিয়েটার ছেড়ে দেন এবং তার কারণ হচ্ছেন যে শ্রীরামকৃষ্ণ থিয়েটার দেখতে আসবেন না। শ্রীরামকৃষ্ণ বঙ্গ রঙ্গমঞ্চের জনক ছিলেন, বঙ্গ রঙ্গমঞ্চকে তিনি অনুপ্রাণিত করেছিলেন, বঙ্গ রঙ্গমঞ্চকে তিনি নতুন শক্তি দান করেছিলেন। উৎপল দত্ত একটি বক্তৃতায় বলেছিলেন যে আমার সঙ্গে গিরিশের কোনো পার্থক্য নেই, আমিও গিরিশের মতো নাট্যকার, আমি স্টেজ ক্রাফট জানি, আমি নাটকের খুঁটিনাটি সব জানি, কিন্তু গিরিশের সঙ্গে
আমার এক জায়গায় পার্থক্য আছে, সেটি হচ্ছে গিরিশের শ্রীরামকৃষ্ণ ছিল, আমার ছিল না। শ্রীরামকৃষ্ণ এই দলটিকে বেঁধে রেখেছিলেন। আমি যখন রাতে ঘুমাই তখন মনে হয় পরের দিন দলটিকে দেখতে পারবো কিনা, দল হয়তো ভেঙে খান খান হয়ে যাবে। বঙ্গ রঙ্গমঞ্চের জনক ছিলেন গিরিশচন্দ্র, কিন্তু যারা অভিনয় করতেন তারা অনেকেই ছিলেন বারবনিতা অথবা বারবনিতার সন্তান। গিরিশচন্দ্র দুঃখ করে বলেছিলেন, লোকে বলে অভিনয় কবু নিন্দনীয় নয়, নিন্দার ভাজন শুধু অভিনেতাগণ। লোকে থিয়েটার দেখতে আসতেন, যারা পুরুষ তারা চুনোর ধুতি পরে, গিলে করা পাঞ্জাবি পরে, সোনার হার পরে, পায়ে নাগরা জুতো পরে। মহিলার চরিত্র দেখেন, তিনি জনা দেখেন, তিনি বিল্লমঙ্গল ঠাকুর দেখেন, তিনি ক্ষীরোদপ্রসাদ বিদ্যুবিনোদের কিন্নর দেখেন। এবং বঙ্গ রঙ্গমঞ্চে তিনি যখন যান, মনে রাখতে হবে তিনি মিনার্ভা থিয়েটারে বক্সে বসে থিয়েটার দেখেছিলেন। তখনকার দিনে যারা নারী থিয়েটার দেখতে যেতেন তারা চিকের আড়ালে বসে থিয়েটার দেখতেন। মা সেটি দেখেননি। মা বক্সে বসে সকলের সঙ্গে হাতে সেই বালা, আপনারা জানেন মা বালা পড়তেন, তো সেই ছবি আমরা পাই, সেই পরে থিয়েটার দেখতে গিয়েছিলেন। সার্কাস দেখতে গিয়েছেন, কিন্তু আমাদের বিষয়বস্তু থিয়েটার। তিনকড়ি এসেছেন উদ্বোধনের বাড়িতে। মা তিনকড়িকে দেখেই বলতেন, বিল্লমঙ্গল ঠাকুরের তুমি খুব সুন্দর গান গেয়েছিলে, গানটা গেয়ে শোনাও। একটু তিনকড়ি কিন্তু কিন্তু করছেন, তারপর তিনি গানটি ধরেছেন এবং যখন তিনি সেই গানটি গাইছেন তার বর্ণনা দিচ্ছেন আশুতোষ মিত্র। শারদানন্দজি লিখছিলেন, তিনি লেখা বন্ধ করে দিয়েছেন। উদ্বোধনের বাড়িতে যিনি রান্না করছিলেন রাঁধুনি, তিনি শিলনোড়া বাটা বন্ধ করেছেন, রান্না বন্ধ করেছেন এবং সকলে বসে সেই গান শুনছেন। সেই গান তিনকড়ি গাইলেন, মা ঘরে চুপ করে বসে সেই গানটি শুনছেন। একজন বারবনিতাকে ঠাকুর ঘরে বসিয়ে গান শোনানো অত সোজা কথা নয়। 2025 সালেও আমরা 10 বার ভাববো এই কাজটা করার আগে। আমরা মুখে যাই বলি না কেন, ইংরেজিতে একটা কথা আছে, হোয়াট উই প্রিচ উই নেভার প্র্যাকটিস, হোয়াট উই প্র্যাকটিস উই নেভার প্রিচ। আমরা মুখে যাই বলি না কেন, পাশে যদি একজন বারবনিতা এসে বসেন আমরা কিন্তু ভেতর থেকে মেনে নিতে পারি না। মা গান গেয়ে শুনেছেন তিনকড়ির। তারাসুন্দরী দেবীর সঙ্গে রামকৃষ্ণ মঠ মিশনের ঘনিষ্ঠ যোগ ছিল। এখন তারাসুন্দরী দেবীর ওপর নানা অভিনয় হচ্ছে, একাঙ্ক নাটক হচ্ছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক তারাসুন্দরীর জীবন সারদা মা এবং রামকৃষ্ণ মিশন ছাড়া অসম্পূর্ণ। তিনি স্বামী ব্রহ্মানন্দজিকে দেখেন বেলুড় মঠে এবং লিখেছেন, সেই আমার প্রথম দর্শন, সেই আমার প্রথম বন্ধন। সারদা মার কাছে তিনি উদ্বোধনে এসেছেন, বলে ভালো হয়। স্বামীজি উত্তরে লেখেন যে ওরা আসবেই, তোমরা যাদের ভদ্রলোক বলো তারা না এলে আমাদের ক্ষতি নেই। স্বামীজির চাঁচাছোড়া ভাষা ছিল, স্বামীজি পরিষ্কার লিখে দিয়েছিলেন। এই ভক্তরা মাকেও একটা চিঠি লেখেন। মা তার উত্তরে বলেন যে ওদের জন্যই ঠাকুর এসেছিলেন, ওরা আসবে। এই যে মানুষকে গ্রহণ করা, এই গ্রহণ করাটি বড় সাংঘাতিক। আমি একটা অন্য রেফারেন্স একটু পরে বলবো, কিন্তু মা সেটি করেছিলেন। এবং বাংলা নাট্য জগৎ যদি মার আশীর্বাদ না পেতেন তাহলে এখন যেখানে গিয়ে পৌঁছচ্ছেন সেখানে পৌঁছতে পারতেন না। গিরিশচন্দ্র যখন মহিলাদের দিয়ে নাটক করাতেন, যার পিছনে শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ ছিল, বিখ্যাত কবি লেখক প্রাবন্ধিক দ্বিজেন্দ্রলাল গিরিশচন্দ্রকে বলেছিলেন যে আপনি খুব ভালো করেছেন, কয়েকটি মহিলাকে দিয়ে আপনি নাটক করাচ্ছেন, এরপর আর ভদ্রলোকেরা নাটক দেখতে যাবে না। এই যে সমাজ, সেই সমাজের কুপ্রথাকে ঠাকুর এবং মা ভেঙেছিলেন। মার আটপৌরে জীবন ছিল, সেই জীবন দিয়ে তিনি প্রত্যেক মুহূর্তে দেখিয়ে গেছেন যে মানুষকে কি করে সম্মান করতে হয়। রামকৃষ্ণ মিশন সম্বন্ধে খুব সুন্দর একটি মন্তব্য আছে ক্রিস্টোফার ইশারুডের। স্বামী গম্ভীরানন্দের একটি বই আছে, হিস্ট্রি অফ দি রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশন, তার ভূমিকা লিখেছিলেন ক্রিস্টোফার ইশারুড। এবং সেখানে ক্রিস্টোফার ইশারুড বলেন যে এটি আমাদের সময়কার সর্বশ্রেষ্ঠ ধর্ম আন্দোলন, কারণ মানুষের যন্ত্রণাকে এটি অনুভব করার চেষ্টা করেছে।
এই যে যন্ত্রণাকে অনুভব করা, এটির একটি নতুন আন্দোলনের পর্যায়ে শ্রীরামকৃষ্ণ নিয়ে গিয়েছিলেন। কোনো কৃত্রিমতা নয়, কোনো দূর থেকে মানুষকে আশ্বাস দেওয়া নয়, একেবারে অন্তর থেকে গ্রহণ করে তার যন্ত্রণাকে নিজের মধ্যে ধারণ করে তাকে তারপরে আমরা সিডিশন কমিটির রিপোর্ট পাই, সেইখানে দেখি তারা দুজনের নাম উল্লেখ করেছে। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছে যে তিনি মানুষের মধ্যে শ্রদ্ধার ভাব জাগিয়ে তুলেছেন। গদাধর চট্টোপাধ্যায় ওরফে শ্রীরামকৃষ্ণ, তিনি এই বিপ্লব আন্দোলনের জনক। আরেকজন হচ্ছেন বিবেকানন্দ, মৃত্যুর পর তিনি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছেন। এবং কারমাইকেল তার বক্তৃতায় বললেন যে এরা বেসিক্যালি টেররিস্ট। যাই বলুন না কেন, যে ধর্মের কথাই বলুক না কেন, মূলত এরা টেররিস্ট। এবং রামকৃষ্ণ মিশনকে তুমুল গালাগাল দিলেন। সালটা 1916 সালে এই কথা বলা। মা তখন বেঁচে রয়েছেন। মার কাছেও খবর গেল যে এই রকম হয়েছে, এবং স্বামী ব্রহ্মানন্দজি বললেন যে কিছুটা নিয়ন্ত্রণ আনা দরকার। যদি ছেলেরা এইভাবে যোগ দেয়, তাহলে যেভাবে পুলিশ নজর রাখছে, কাজ করাটাই বন্ধ হয়ে যাবে। মা বললেন যারা শ্রীরামকৃষ্ণের ঠাকুরের কাছে আসছে, নতুন জীবন শুরু করতে চাইছে, আইদার উই ফ্লোট টুগেদার অর সিঙ্ক টুগেদার। এবং সেই বিপ্লবীরা রামকৃষ্ণ মিশনে এলেন, যারা বিপ্লব আন্দোলন ছেড়ে দিয়ে আধ্যাত্মিক বিপ্লব আন্দোলনে যোগ দিলেন। যদি মা সেদিন দরজা বন্ধ করে দিতেন, আমরা তিনজনকে পেতাম না। শচীন সেন, আলিপুর বোমার মামলার একজন আসামি, তিনি চিন্ময়ানন্দ হয়েছিলেন। দেবব্রত বসু, সিস্টার সুধীরার দাদা, তিনি প্রজ্ঞানন্দ হয়েছিলেন। এবং ভরত মহারাজ, স্বামী অভয়ানন্দজি, তিনিও বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বিপ্লবীরা যখন আসতে শুরু করেছে, মা কিন্তু তার উদার ভাব থেকে এক মুহূর্তের জন্য সরেননি। তিনি জানতেন যে বিপ্লব আন্দোলনের যদি আমরা সমর্থন জানাই তাহলে কি হবে, কিন্তু তিনি সেভাবে সরে যাননি। স্বামীজি যখন বিদেশ থেকে ফেরেন, স্বামীজি সম্বন্ধে এদেশের মানুষ তিনটি প্রশ্ন করতে শুরু করেন। এক, কায়স্থর ছেলে কি করে নামের আগে সন্ন্যাসী লেখে, স্বামী লেখে? প্রমোদা দাস মিত্র, যাকে স্বামীজি সবচেয়ে বেশি চিঠি লিখেছিলেন বিদেশ যাওয়ার আগে, যিনি অত্যন্ত শাস্ত্রে পণ্ডিত ছিলেন, তিনিও এই কথা লেখেন। স্বামীজি 30শে মে 1897 চিঠি লেখেন তাকে। সেখানে বলেন যে আপনারা বলেন সর্বং খল্লিদং ব্রহ্ম, কিন্তু যখন কাজ করতে যাওয়া হয় তখন বলেন অতটা না হলেও চলবে। আমি এরকমের মধ্যে নেই। আমরা তো ভারতবর্ষের লোক, তো ভণ্ডামিতে বিশ্বাস করি। তো স্বামীজি সম্বন্ধে প্রশ্ন হয়েছিল, এবং স্বামীজির যে মন্দিরটি দেখেন, সেটি দীর্ঘদিন সময় লেগেছিল, কারণ সবাই বলেছিল কায়স্থর ছেলের জন্য আবার মন্দির কি। মারা যাওয়ার পরে অমৃতবাজার কাগজ লিখেছিল দ্য মিট ইটিং স্বামী অফ বেলুড় মঠ ইজ ডেড। মাংস ভক্ষণকারী সন্ন্যাসীটি মারা গেছেন। এই অবস্থায় দাঁড়িয়ে স্বামী যখন ভারতবর্ষে এলেন, তখন এখানকার মানুষ জিজ্ঞেস করলো স্বামীজি ও দেশে কি খেতেন? স্বামীজি বলতেন যা পেতুম তাই খেতুম, আর কিছু বললেন না। মা কিন্তু স্বামীজির সব কাজকে সমর্থন করেছিলেন। 1898 সালে যখন সিস্টার নিবেদিতা তার স্কুল খোলেন উত্তর কলকাতায়, সেই স্কুল খোলার দিন মা উপস্থিত ছিলেন, প্রার্থনা করেছিলেন এখান থেকে যারা পাশ করবেন তারা যেন শ্রেষ্ঠ নারী হন। স্বামীজি যখন বেলুড় মঠে একবারই দুর্গাপুজো করতে পেরেছিলেন, সে দুর্গাপুজোর সময় মা উপস্থিত ছিলেন। এবং স্বামীজি যে যে কাজ করেছে